ওকে, সো আমি চলে যাব আমার একটা ব্রাউজারে, এবং ব্রাউজারে আসার পরে যদি আমি এটাতে সার্চ করি নেক্সটজেএস, আর রেন্ডারিং না, নেক্সটজেএস লেখে যদি আমি সার্চ করি, তাহলে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেক্সটজেএস এর। এবং নেক্সটজেএস হচ্ছে রিঅ্যাক্টের একটা ফ্রেমওয়ার্ক। কিসের ফ্রেমওয়ার্ক? রিয়েক্টের একটা ফ্রেমওয়ার্ক। আপনার একেবারে শেষ পর্যায়ে এবং এক্সট্রা ক্লাসে আছেন, যেহেতু একেবারে শেষ পর্যায়ে আছেন, তার মানে আমি ধরে নিতেই পারি যে আপনি ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরির বিষয়টা বুঝেন। ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরি কি, বা এটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্যগুলো কি? হ্যালো, ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরির মধ্যে পার্থক্য কি? ওকে, লাইব্রেরির অংশ আর লাইব্রেরিটা। লাইব্রেরিটা কি? লাইব্রেরিটা কি? লাইব্রেরির বিষয়টা হচ্ছে কোন একটা পার্টিকুলার পোর্শন নিয়ে সে কাজ করে, রাইট? যেমন আপনি যদি বলেন সেটা হচ্ছে রিয়েক্ট, রিয়েক্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের একটা লাইব্রেরি, রাইট? সো ওর কাজই শুধুমাত্র ফ্রন্ট এন্ড তৈরি করা, তাই না? ওকে, এবং এইখান থেকে আমরা একেবারে থেকে শুরু করে আমরা একেবারে এই কাজগুলো করতে পারি। আর ফ্রেমওয়ার্ক হচ্ছে ও পার্টিকুলার একটা বিষয় নিয়ে যে কাজ করবে, বিষয়টা একেবারে এমন না। যদি আপনি নেক্সটজেএস এর কথা চিন্তা করেন, তাহলে নেক্সটজেএস দিয়ে আমরা শুধু ফ্রন্ট এন্ড না, ফুল স্ট্যাকের কাজও করতে পারি। সো এই হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক, হচ্ছে আপনার কাজটাকে সে সহজ করে দেয়, রাইট? আপনার কাজটাকে সে কি করে দেয়? সহজ করে দেয়। এবং আপনি যদি একটু খেয়াল করেন, আমি চলে যাব একটু নেক্সটজেএস এর কাছে। এই হচ্ছে আমার নেক্সটজেএস, এবং আপনি প্রথমে এইখান থেকে দেখতে পাচ্ছেন গেট টিকেটস। ওনারা একটা কনফারেন্স চলতেছে, এটাকে আপনার টিকিট নেওয়ার কথা বলতেছে। আমরা এটাতে যাব না, আমরা যে বিষয়টাকে করব ডক্সে চলে যাব। এবং একটু নিচে যদি আসেন, এই ডক্সে যদি আমি খেয়াল করি, তাহলে এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে ইন্ট্রোডাকশন, রাইট? ওনারা আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু নেক্সটজেএস ডকুমেন্টেশন। তারপরে বলতেছে নেক্সটজেএস বিষয়টা কি। নেক্সটজেএস বিষয়টা হচ্ছে রিয়েক্টের একটা ফ্রেমওয়ার্ক, যেটা কিনা ফুল স্ট্যাক। কিসে? ফুল স্ট্যাক। ফুল স্ট্যাক মানে হচ্ছে আমরা এটাতে ফ্রন্ট এন্ডও করতে পারবো এবং ব্যাক এন্ডও করতে পারবো। সো আমার কথা ক্লিয়ার শোনা যায়? ওকে, সো এই যে নেক্সটজেএস রিয়েক্টের একটা ফ্রেমওয়ার্ক হওয়া সত্ত্বেও সেটা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের কাজও করা যায়। এবং এই নেক্সটজেএস এর চাহিদা বর্তমানে কেমন সেটা যদি আপনাকে আমার বলতে হয়, তাহলে আপনারা যেহেতু রিয়েক্ট জানেন এবং রিয়েক্ট নিয়ে প্রজেক্ট করে ফেলছেন এবং হচ্ছে এটা ডান করে ফেলছেন, আমরা প্রতিনিয়ত রিয়েক্ট নিয়ে কাজ করছি, রাইট? আপনি যদি রিয়েক্টর ওয়েবসাইটে চলে আসেন, রিয়েক্টর ওয়েবসাইটে আসার পরে আপনি যখন রিয়েক্টর কোনো প্রজেক্ট ইনস্টল করতে যাবেন, যেমন এখান থেকে আমি যদি আসি, তাহলে স্টার্টার নিউ রিয়েক্ট প্রজেক্ট, এখানে আসার পরে প্রথমে আপনি যেই নামটা দেখতে পান সেটা হচ্ছে নেক্সটজেএস এর। কার দেখতে পান? ঠিক আছে। এবং যদি খেয়াল করেন, তাহলে আমরা যখন রিয়েক্টর ওয়েবসাইটে চলে আসলাম, রিয়েক্টর ওয়েবসাইটে আসার পরে সে প্রথমে আপনাকে বলতেছে প্রোডাকশন গ্রিড রিয়েক্ট ফ্রেমওয়ার্ক, আপনাকে রিয়েক্টের ফ্রেমওয়ার্ক দেখাচ্ছে। আমি আসছি রিয়েক্ট একটা লাইব্রেরি, রিয়েক্টের ওয়েবসাইট আমি ক্রিয়েট করব, রিয়েক্টের প্রজেক্ট আমি ক্রিয়েট করব, কিন্তু আসার পরে আমাকে সে বলতেছে প্রোডাকশন গ্রিড রিয়েক্ট ফ্রেমওয়ার্ক। এবং প্রথমে যেই ফ্রেমওয়ার্কটার নাম দিছে সেটা হচ্ছে নেক্সটজেএস। এখন স্বাভাবিকভাবেই এটা আপনাদের বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে রিয়েক্টর ওয়েবসাইটে যাওয়ার পরে কেন নেক্সটজেএস এর কথা বলতেছে, রাইট? এটা বলার সব থেকে বড় কারণ আপনাকে মেনে নিতে হবে, সেটা মনে করেন আপনার একটা প্রজেক্ট আসছে এবং প্রজেক্টটা ই কমার্স একটা প্রজেক্ট। এই প্রজেক্টটাকে আপনার পুরোটাকে ডান করতে হবে। এখন আপনাদের কোর্সের প্রথম থেকে আমি আপনাদের ফিগমা শিখাইছি, এইচটিএমএল আসছে, এইচটিএমএল এর পর প্রত্যেকটা ধাপ, যে একটা সময় আপনারা রিয়েক্টে চলে আসছেন জাভাস্ক্রিপ্ট শিখে, তারপরে আপনারা ব্যাকএন্ডে আসছেন, ব্যাকএন্ড করে ফেলছেন, রাইট?
এবং এই যে এত বড় একটা জার্নি যে শেষ করছেন, আপনাকে যদি আমি বলি যে আপনার একটা ই কমার্স প্রজেক্ট করতে হবে এবং এই প্রজেক্টের জন্য যদি আপনারা মনে করেন 20 দিনের মধ্যে একটা সময় বেঁধে দিল, এই 20 দিনের মধ্যে কি আপনি সকল ফাংশনালিটি দিয়ে ফ্রন্ট এন্ড করে ব্যাক এন্ড করে আসলে করাটা কি, মানে সকল ফাংশনালিটি দিয়ে করাটা কি আসলেও সম্ভব একেবারে থেকে তুলে? এটা টাফ হয়ে যাবে আপনার, এটা টাফ হয়ে যাবে। এবং এইটা আপনি এইটা আপনি মাথায় রাখেন, সেটা হচ্ছে যত রকমের প্রোডাকশনই হোক না কেন, যাই আপনার এখানে অ্যাপ্লাই হোক না কেন, আপনার কোনো না কোনো ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরি এখানে ইউজ হয়, ফ্রেমওয়ার্ক ইউজ হয়। কেন? কারণ ফ্রেমওয়ার্কটা তো আপনার কাজটাকে সহজ করে দেওয়া এবং হচ্ছে সে কিছু বেনিফিট আপনাকে দেয়, যেই বেনিফিটগুলো নিয়ে আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইটটাকে খুব সহজে বিল্ড করতে পারেন। সো আপনাদের কোনো না কোনো ফ্রেমওয়ার্কে যাইতেই হবে। সো এই ফ্রেমওয়ার্কে যদি যাইতে হয়, তাহলে ওনারা রিঅ্যাক্টের ওয়েবসাইটে আসার পরেও আপনাকে ফ্রেমওয়ার্ক সাজেস্ট করতেছে, আপনি ফ্রেমওয়ার্ক নিতে পারেন। অথবা যদি ফ্রেমওয়ার্ক দিয়ে কাজটা না করতে চান, তাহলে তো আপনি রিঅ্যাক্টের প্রজেক্ট বিট দিয়ে হোক, পার্সেল দিয়ে হোক, এগুলার দিয়ে কি করতে পারেন, ইনস্টল করতে পারেন না? ওকে। সো স্বাভাবিকভাবেই প্রথমে যেই ফ্রেমওয়ার্কটার ওনারা নাম দিয়েছে সেটা হচ্ছে নেক্সট.জেএস। আর নেক্সট.জেএসটা হচ্ছে ফুল স্ট্যাক। কি স্ট্যাক? ফুল স্ট্যাক। এখানে আপনি হচ্ছে যেমন ফ্রন্ট এন্ডের কাজও করতে পারবেন, সাথে সাথে ব্যাক এন্ডের কাজগুলোকেও হ্যান্ডেল করতে পারবেন, ব্যাক এন্ডের কাজগুলোকেও করে ফেলতে পারবেন। তো আমরা আমাদের এইখানে যেহেতু রিঅ্যাক্টের একটা ফ্রেমওয়ার্ক, সো রিঅ্যাক্ট যেহেতু ফ্রন্ট এন্ড, রাইট, আমরা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের পার্টটাকেই দেখবো। এবং স্বাভাবিকভাবে ব্যাক এন্ড দিয়ে কি করে, রেস্ট এপিআই তৈরি করে, যেভাবে হচ্ছে আমরা আমাদের ব্যাকএন্ডে তৈরি করছিলাম এপিআই গুলা, এবং আমরা যেভাবে এপিআই বানাই সেইভাবেই তো এপিআই গুলো আমরা প্রোডাক্ট, মনে করেন বেশিরভাগ ক্ষেত্রেই কোডের মতোই কাজগুলো করি, যেমন প্রোডাক্ট ক্রিয়েট করা, প্রোডাক্ট আপডেট করা, প্রোডাক্ট ডিলিট করা, অথবা এরকম, রাইট, এবং অথেন্টিকেশন এবং বাকি জিনিসগুলোও থাকে। সো আমরা নেক্সট.জেএস এর ওয়েবসাইটে চলে আসবো। নেক্সট.জেএস এর ওয়েবসাইটে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে নেক্সট.জেএস ইজ রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন। You use React component to build user interface and Next.js for additional features and optimization. আপনি যখন Next.js দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন, তখন এখানে আপনি কিছু এডিশনাল ফিচার্স পাবেন, এবং এইটা শুধু এডিশনাল ফিচার্সে পাবেন বিষয়টা এমন না, এবং অপটিমাইজেশনের একটা বিষয় থাকবে, আপনার ওয়েবসাইটটা অপটিমাইজ হবে। এবং এই Next.js আপনাকে কিছু সুবিধা দেয়। সুবিধাগুলোর মধ্যে কিছু ফিচার্সের মধ্যে দেখেন, আপনি যখন রিঅ্যাক্টের ওয়েবসাইট ক্রিয়েট করতেন, রিঅ্যাক্টের যখন ওয়েবসাইট করতেন, তখন রাউটিং এর জন্য আপনাকে যেই কাজগুলো করতে হইতো, সেগুলো হচ্ছে আলাদা একটা রাউটিং এর জন্য থার্ড পার্টি একটা প্যাকেজ আপনার ইনস্টল করে নিতে হইতো, রাইট? সেটা হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডম। কিন্তু নেক্সট.জেএস এ আপনার এই রাউটিং এর প্রয়োজন নাই, এবং ওই রাউটিং ছাড়াও আপনি আরো চমৎকার কিছু রাউটিংও আপনাকে প্রোভাইড করে, যেই রাউটিং গুলো আপনি নিয়ে কাজ করতে পারেন। শুধু বিষয়টা এমন না, যেমন আপনি যখন রিঅ্যাক্ট দিয়ে যখন কোনো কাজ করেন, রিঅ্যাক্ট তো একটা লাইব্রেরি, রাইট, আপনি কোনো একটা ইমেজ নেন, সো ইমেজ নেওয়ার পরে কিন্তু আপনার হাইট উইথ আমাদের দেওয়া ম্যান্ডেটরি হয় না। আমি চাইলে ইমেজটারে কি করে দিতে পারি, ইমেজটা নিলাম যেখানে মনে করেন 300 পিক্সেলের একটা জায়গা, যেখানে আমি 500 পিক্সেলের ইমেজ দিয়ে দিতে পারি না? কিন্তু সেটা তো অপটিমাইজ না, তাই না? কারণ এই জায়গাটাই হচ্ছে 300 পিক্সেল, আমি 500 পিক্সেলে দিচ্ছি। সো এইখান থেকে এসে নেক্সট.জেএস এর আপনার যে বিষয়টা, আপনি ইমেজ থেকে শুরু করে যা কিছুই দিবেন, আপনাকে এই জিনিসগুলো অপটিমাইজ ভাবেই করতে হবে, এবং অপটিমাইজ ওনারা করে দিচ্ছে। সো প্রথমে যদি আসেন, এখান থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে নেক্সট.জেএস এর যে মেইন ফিচার্স গুলো আপনি দেখতে পাচ্ছেন, তার মনে প্রথম যে ফিচার সেটা হচ্ছে রাউটিং, তারপর হচ্ছে রেন্ডারিং, তারপর হচ্ছে ডাটা ফেসিং, স্টাইলিং, অপটিমাইজেশন, তারপর টাইপস্ক্রিপ্ট যদি ব্যবহার করেন আর কি। তাহলে আমাদের প্রথম বিষয় রাউটিং, রেন্ডারিং, ডাটা ফেসিং, স্টাইলিং। আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনার কাছে রাউটিং বিষয়গুলা একেবারেই অন্যরকম হবে, বা এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে কেন। কারণ হচ্ছে রাউটিং এর যে বিষয়গুলা, আমরা তো এখন আর থার্ড পার্টি কোনো প্যাকেজ ব্যবহার করব না, এটা প্রোভাইড করবে কে? হ্যাঁ, করা যাবে, এবং আপনার যেটা প্রয়োজন আপনি করে নিতে পারবেন। কিন্তু এই ফিচারসটা তো অলরেডি নেক্সট.জেএস আপনাকে দিচ্ছে, তাহলে কেন আপনি এটা ব্যবহার করবেন, রাইট? হ্যাঁ, এবং এই ফিচার্স গুলো যে ওনারা দিচ্ছে আপনাকে, যেহেতু দিচ্ছে, তার মানে ওনারা অপটিমাইজ ওয়েতে এই জিনিসগুলোকে কি করতেছে, হ্যান্ডেল করতেছে।
আপনি যদি আপনি নেক্সট.js এর মধ্যে ব্যবহার করতেছেন, দেখেন নেক্সট.js এ আপনাকে একটা ফিচার দিছে, সাপোজ সেটা হচ্ছে রাউটিং। রাউটিং তো ওনারাই ওনাদের মতো করে দিচ্ছে, কিন্তু আপনি যদি থার্ড পার্টি ব্যবহার করেন সেটা তো আপনার ওই নেক্সট.js এর মধ্যে এটা অপটিমাইজ হইলো না, বা এটা হইলো না কেন? কারণ হচ্ছে আপনি নেক্সট.js এর রাউটিং আছে সেটাকে আপনি ইগনোর করে কি কোথায় চলে গেছেন? থার্ড পার্টি কোনো প্যাকেজে চলে গেছেন। আজকে নেক্সট.js এর মধ্যে আপনাকে এই সুবিধাগুলো দিচ্ছে, রাইট? এই সুবিধাগুলো আপনাকে দিচ্ছে, কিন্তু আপনি কি করলেন? এই সুবিধাগুলোর পর পরবর্তী দিন যে আরেকটা সুবিধা নিয়ে আসবে না সেটা তো আপনি বলতে পারবেন না, যেহেতু ফ্রেমওয়ার্ক পরবর্তী আপডেটে আরেকটা ফিচার্স নিয়ে আসতে সে পারে। যেই ফিচার্স গুলাই নিয়ে আসবে আপনার উচিত অপটিমাইজ ওয়েতে যদি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা দরকার হয়, তাহলে ওদের ফিচার্স গুলাকে কি করা, ব্যবহার করা। ওকে, সো এইখান থেকে বিষয়গুলো আপনি এখানে যদি খেয়াল করেন, এই ফাইল সিস্টেম বেস রাউটার বিল্ড টু টপ দ্য সার্ভার কম্পোনেন্ট দ্য সাপোর্ট লেআউট, এবং এইখান থেকে আমরা রাউটিং গুলো করতে পারবো, নেস্টেড রাউটিং, লোডিং স্টেট, এরর হ্যান্ডলিং, এবং ডাইনামিক রাউট করি না আমরা, আর ডাইনামিক রাউটিং করতাম, এই জিনিসগুলোও এখান থেকে হ্যান্ডেল করা যাবে। সব থেকে প্রথম যে বিষয়টা আপনাকে এইটা আপনাকে যে সুবিধাটা দিবে, এখানে তো এই মেইন ফিচার্স গুলো আমরা পাইলামই, রাইট? কি কি যেন? রাউটিং, রেন্ডারিং, ডাটা ফেসিং, স্টাইলিং। এই স্টাইলিং আমরা জানি, অপটিমাইজেশন, ইমেজ ফ্রন্ট, তারপরে স্ক্রিপ্ট অপটিমাইজেশনের যে বিষয়গুলো, ভিডিও থেকে শুরু করে সবকিছু আপনি এখান থেকে অপটিমাইজ করে নিতে পারবেন, এই বিষয়গুলো আমাদের প্রোভাইড করে। কিন্তু তার থেকেও আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ডিজাইনের বিষয়গুলাই। এবং আমরা ওই যে দেখেন অপটিমাইজেশনের মধ্যে যদি আসেন, তাহলে ইমেজ ফ্রন্ট দেখতে পাচ্ছেন না, এগুলো ইমেজ ফ্রন্টকেই বোঝাচ্ছে। মানে ওনাদের আমরা কি করতাম, রিয়েক্টে আসার পরে ইমেজের জন্য, ইমেজটাকে আমি বারবার করে ইউজ করব, তার জন্য কি করতাম, আলাদা একটা কম্পোনেন্ট তৈরি করে নিতাম না ইমেজের জন্য? সো এই ইমেজ কম্পোনেন্ট অলরেডি ওনারা আপনাকে দিয়ে দেয়, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো ওনারা এখান থেকে প্রোভাইড করে। সো আমরা প্রথমে নেক্সট.js এ আসার পরে যে বিষয়গুলো দেখলাম, যে স্বাভাবিকভাবে ও যেহেতু একটা ফ্রেমওয়ার্ক, তাহলে ও কিছু ফিচার্স আপনাকে প্রোভাইড করবে, এটা একেবারেই স্বাভাবিক বিষয়, রাইট? কিন্তু এই ফিচার্স থেকেও সব থেকে বড় ইন্টারেস্টিং এর বিষয় হচ্ছে ও যেই প্রসেসে কাজ করে, এইটা হচ্ছে সব থেকে বড় ইন্টারেস্টিং। কারণ ফ্রেমওয়ার্ক ও ফিচার্স আপনাকে দিবে, কিন্তু ওর প্রসেসটা, সকল ফ্রেমওয়ার্কের প্রসেস একরকম না। এবং আপনি যদি খেয়াল করেন, তাহলে যত জব ইন্টারভিউ দেখেন বা জব পোস্ট আপনি দেখবেন, তার মধ্যে ফ্রন্ট এন্ডের 80 থেকে 90% জব ইন্টারভিউর মধ্যে বা জব পোস্টের মধ্যে আপনি দেখতে পাবেন নেক্সট.js-টা জানা লাগবে, নেক্সট.js-টা জানা লাগবে, এবং নেক্সট.js জানেন কিনা সেটাও হয়। কারণটা হচ্ছে, এই নেক্সট.js এ যে আপনি কাজ করবেন, এখানে দুই ভাবে আপনি হচ্ছে আপনার এনভায়রনমেন্টটাকে সেটআপ করে নিতে পারবেন। এখন এনভায়রনমেন্টটাকে যদি বলি, তাহলে এই যে রেন্ডারিং এর যে প্রসেসটা দেখতে পাচ্ছেন, রেন্ডারিং এ যদি আসি, তাহলে রেন্ডারিংটা দুই ভাবে হবে, একটা হবে সার্ভার ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, আর একটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং। বিষয়টাকে একটু ক্লিয়ার ভাবে দেখার জন্য আপনি যদি এখানে আসেন, তাহলে আমি যদি একটু নিচে আসি, এবং এইখান থেকে আমি আপনাদের দেখাইতে পারবো কিনা, দেখেন সার্ভার কম্পোনেন্ট, ক্লায়েন্ট কম্পোনেন্ট, সার্ভার কম্পোনেন্ট, ক্লায়েন্ট কম্পোনেন্ট, এই বিষয়গুলা। আমি প্রথমে যে বিষয়টাকে করব, আমরা জানি যে যে কোনো কিছু যদি আমাদের শিখতে হয়, এবং আমাদের জানা উচিত যে কোনো কিছু যদি আমাদের শিখতে হয়, তাহলে অবশ্যই ডকুমেন্টেশন ফলো করতে হবে, রাইট? এবং প্রথমে আমাদের যে বিষয়টা করতে হয়, সেটা স্বাভাবিকভাবে একটা প্রজেক্টকে আমার ক্রিয়েট করা, এবং কোনটাতে কোন ফাইল সিস্টেম আছে, এই জিনিসগুলোকে আমরা একটু পরিচিত হয়েই আমরা কাজটাকে শুরু করি, ওনারা কোন প্রসেসে আগাচ্ছে, তাই না? কিন্তু এই নেক্সট.js এর কেন আমরা ব্যবহার করব, সেটার মধ্যে কেন ব্যবহার করব, অলরেডি অনেক কোশ্চেন আপনি অ্যান্সার আপনি পেয়ে গেছেন, রাইট? কিন্তু তার আগেও আমি নেক্সট.js এর প্রজেক্টটাকে ক্রিয়েট করে ফেলবো, আপনাদের না বুঝিয়েই ক্রিয়েট করব, এবং এটার এক্সাম্পলটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। সো দেখানোর যদি চেষ্টা করতে হয়, তার আগে আমি যে বিষয়টাকে করব সেটা হচ্ছে, এই হচ্ছে আমি নেক্সট.js এর ভিতরে আসি। নেক্সট.js এর মধ্যে রেন্ডারিং হয় দুই ভাবে, একটা হচ্ছে সার্ভার, আর একটা হচ্ছে ক্লায়েন্ট। কিভাবে হয়? সার্ভার এবং ক্লায়েন্ট। এবং সার্ভার এবং ক্লায়েন্ট বিষয়টাকে বোঝানোর জন্য, আমি যদি আমার একটা ফ্রন্ট এন্ডের প্রজেক্টকে ক্রিয়েট করব, আমি নেক্সট.js এর একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। আমি নেক্সট.js এর প্রজেক্ট ক্রিয়েট কিভাবে বা কোন প্রসেসে করতে হয় সেটাও আমি দেখাই দিব, কিন্তু আমি একটু জটপট করে নেক্সট.js এর প্রজেক্টটাকে আমি একটু ক্রিয়েট করে নিই। ওকে, এবং এখান থেকে আসার পরে যদি আমি এটারে ওপেন করি, ওপেন করার পরে একটু টার্মিনালে চলে যাব, এখানে দিয়ে আমি ইন্টারেক্ট করে দিচ্ছি।
হুম। কিসের? হুম হুম। সিমিলার রিয়েক্টও যেভাবে করতেন এখানেও সিমিলার ভাবে প্যাকেজ আপনি জাভাস্ক্রিপ্ট বেস কোনো ফ্রেমওয়ার্ক যদি ব্যবহার করেন, যে বিশেষ করে রিয়েক্টের কোনো ফ্রেমওয়ার্ক বা এগুলো যদি ব্যবহার করেন, তাহলে npm আইডি আপনাকে ইনস্টল করতে হবে। আচ্ছা বিষয় কি করলাম আমি এগুলাও বুঝাবো, কিন্তু তার আগে আমি নেক্সট এর একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি, এবং সাথে সাথে আমি রিয়েক্টেরও একটা প্রজেক্টকে আমি ওপেন করে রাখবো, যেন আপনাদের এক্সাম্পলটা আমি খুব ভালোভাবে দিতে পারি। এবং রিয়েক্টের যদি খেয়াল করি, রিয়েক্টের অনেক প্রজেক্টই থাকার কথা। ব্যাকএন্ড, ওকে, এটা মেবি রিয়েক্টের প্রজেক্ট, এটাকে আমি ওপেন করে রাখবো। নেক্সট এর প্রজেক্ট তো ক্রিয়েট হচ্ছেই, এটা হইতে থাক। আমি জাস্ট এখানে এসে রিয়েক্টের প্রজেক্টটাকে স্টার্ট করে দিচ্ছি npm run dev। ওকে, সো এই হচ্ছে রিয়েক্টের প্রজেক্ট, এবং যদি আসি তাহলে নেক্সট এরটা কোথায় ক্রিয়েট হচ্ছে, ওই ক্রিয়েট হচ্ছে। তার আগে সাথে সাথে আমরা একটু নেক্সট এর রেন্ডারিং বিষয়টা দেখব। নেক্সট এর রেন্ডারিং রেন্ডারিংটাতে যদি আসি তাহলে ইমেজে চলে যাব, এবং এখান থেকে যদি খেয়াল করেন তাহলে ইমেজগুলা থেকে আপনারা ক্লিয়ার একটা ধারণা পাবেন যে রেন্ডারিং এর প্রসেসটা কি হয়। এখানে দুই ধরনের রেন্ডারিং আপনি পাবেন। এসএসআর মানে হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং, এবং এইখান থেকে যদি আসেন তাহলে এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, এই দুই প্রসেসে এই রেন্ডারিংটা হয়। তার আগে এই যে সার্ভার সাইড অর্থাৎ এসএসআর যে রেন্ডারিংটা, এই রেন্ডারিংটার প্যারেন্ট হচ্ছে প্রি রেন্ডারিং। কি রেন্ডারিং? প্রি রেন্ডারিং। প্রি মানে যেন কি, মোটামুটি একটু সময় নিচ্ছে সবকিছু ইনস্টল করে দিতে, নেক সমস্যা নাই। না না না, দেয়ার করবো না। এখানে আসবো, আসার পর যদি আমি নেক্সট প্রজেক্টটাকে একটু রান করি, এবং এটাকে আমি রান করে দিলাম, তাহলে আপনি নেক্সট এর বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন। ওকে, এই হচ্ছে নেক্সট। এটা কিসের প্রজেক্ট দেখতে পাচ্ছেন, বিটে দেওয়া আছে, এবং এটা হচ্ছে রিয়েক্টের প্রজেক্ট। আর এইটা হচ্ছে নেক্সট এর প্রজেক্ট। কিসের প্রজেক্ট? নেক্সট এর। আমরা যে বিষয়টাকে করবো এই হচ্ছে রিয়েক্টর প্রজেক্ট। এখান থেকে আমি ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করার পরে আপনি যদি আসেন, আসার পরে যদি একটু খেয়াল করেন এই নেটওয়ার্ক ট্যাবটাতে ক্লিক করে দিব। আপনি প্রথমে বুঝতে হবে নেটওয়ার্কের যে বিষয়টা, নেটওয়ার্কের বিষয়টা আমরা অলরেডি জানি। মনে করেন আপনি কোনো একটা জায়গায় ক্লিক করলেন, ক্লিক করার পরে সেটা সার্ভারে হিট করলো, রাইট? সার্ভার হিট করার পরে সেটা আপনার সেই অনুযায়ী আপনি যখন কোনো একটা ব্রাউজারে যাচ্ছেন বা কোনো কিছুতে যাচ্ছেন, যে যখন একটা ইউআরএল দিয়ে যদি হিট করেন, তার মানে সেটা হয় একটা রিকোয়েস্ট, রাইট? একটা রিকোয়েস্ট। যেমন আমি এই ওয়েবসাইটে আসলাম, এখান থেকে যদি আমি এটা রিলোড করি, তার মানে একটা রিকোয়েস্ট যাবে। এই রিকোয়েস্টটা, নেটওয়ার্ক রিকোয়েস্টটা যদি খেয়াল করেন, নেটওয়ার্কের মধ্যে আপনি অনেক কিছু এখান থেকে দেখতে পাবেন। আমি একটু ছোট করে নিব, যে আরো অনেক কিছু দেখতে পাবেন। আমি জাস্ট এখান থেকে ডক্সটাকে সিলেক্ট করে দিব, তাহলে লোকাল হোস্ট নামে একটা রিকোয়েস্ট যাবে। আরেকবার রিলোড করব, রিলোড করার পরে দেখেন নেটওয়ার্ক রিকোয়েস্টটা যাচ্ছে, এবং এটা একটু সময় নিচ্ছে কারণ এখানে আমার অনেক কাজ আছে। এবং লোকাল হোস্টের মধ্যে যদি খেয়াল করি, ক্লিক করার পরে যদি আমি একটু প্রিভিউতে যাই, যাওয়ার পরে যদি প্রিভিউটাকে আপনাদের একটু খেয়াল করতে বলি, তাহলে প্রিভিউটার মধ্যে দেখতে পাচ্ছেন সবে একেবারে সাদা মরুভূমি দেখতে পাচ্ছেন। প্রয়োজন হলে আমি আরেকবার রিলোড করব, রিলোড করার পরে যদি আমি আবারও এটাতে ক্লিক করে যদি প্রিভিউতে যাই, আপনি দেখতে পাচ্ছেন সবকিছু ফাঁকা। আমি নেক্সট এর প্রজেক্টটা, যেটা কিনা আমরা ক্রিয়েট করব, কিন্তু ক্রিয়েট করে রাখছি আপাতত, এবং যদি এখান থেকে শুধু ইন্সপেক্ট করি, করার পরে সিমিলার প্রসেসে চলে যাব নেটওয়ার্কের কাছে, এবং নেটওয়ার্কের ডক্সটা আমার সিলেক্ট করা আছে, রাইট? ডক্সটা যদি সিলেক্ট করা থাকে, আমি যদি এখান থেকে এসে একটা রিলোড করি, রিলোড করার পরে যদি আমি লোকাল হোস্টটাতে আসি, আসার পরে যদি খেয়াল করেন, দেখেন তো ওই যে গেট স্টার্টেড বাই এডিটিং
অ্যাপ পেজ জেএস এবং সেভ এবং এই জিনিসগুলো দেখতে পান কিনা দেখেন তো, ওই যে দেখেন যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, ডিজাইন আসে না, ইটস ওকে ফাইন, কিন্তু আমার মেইন যে কন্টেন্ট, এই কন্টেন্ট গুলা কি আসছে দেখতে পাচ্ছেন, ডিজাইন ইমেজ এই জিনিসগুলো আসে না, কিন্তু আমার মেইন কন্টেন্ট গুলো চলে আসছে। কিন্তু রিয়েক্টর প্রজেক্টে আপনি কোনো কিছু দেখতেই পান না, সবকিছু দেখতে পান ফাঁকা। এখন আমাদের প্রথম যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে রিয়েক্টর প্রজেক্টটা, আমরা জানি রিয়েক্টর প্রজেক্টটা আমাদের রেন্ডারিং হয় ক্লায়েন্ট সাইডে। কোন সাইডে? ক্লায়েন্ট সাইড। আর নেক্সট.জেএস এর প্রজেক্টটা বাই ডিফল্ট রেন্ডারিং হয় হচ্ছে সার্ভার সাইডে। কোন সাইডে? সার্ভার সাইডে। আমি আর নেক্সট.জেএস এর প্রজেক্টটাকে কেটে ফেলবো এবং এখানে যদি আসি, আসার পরে যদি খেয়াল করি হচ্ছে নেক্সট.জেএস, এবং এটাকে আমি একটু কেটে দিচ্ছি, আমি এটাতে আপনাদের বুঝাবো তার আগে। এখন প্রথম বিষয় হচ্ছে ক্লায়েন্ট সাইড বিষয়টা, আর হচ্ছে সার্ভার সাইড বিষয়টা, এবং তার আগে আমাদের বুঝতে হবে রেন্ডারিং এর বিষয়টা। কি বুঝতে হবে? রেন্ডারিং এর বিষয়টা। দেখেন, আপনি যে কোনো প্রজেক্টই আপনি করেন না কেন, আপনি মনে করেন র এইচটিএমএল দিয়ে কোনো একটা প্রজেক্ট করলেন, ক্লিক করার সাথে সাথে সেটা ওই এইচটিএমএল ফাইলটা ওপেন হয় হচ্ছে ব্রাউজারে। এটা আমার ব্রাউজারে ওপেন হয়ে যায়। ব্রাউজারে ওপেন হয়ে যাওয়ার পরে যে মূল কন্টেন্ট গুলো চলে আসে, এবং স্বাভাবিকভাবে আপনি এটাতে বিভিন্ন রকমের ডিজাইন করেন যদি সিএসএস দিয়ে করে রাখেন, তাই না? ডিজাইন করার পরে আপনার এটা ব্রাউজারে আসে এবং ডিজাইনের মধ্যে এসে আপনি চমৎকার বিষয়গুলো দেখতে পান, এবং এই বিষয়গুলোতে দেখতে পান ব্রাউজারে আসার পরে যে এইচটিএমএলটা শো হচ্ছে, বা আপনি যখন ওয়েবসাইটে আসতেছেন বা ব্রাউজারে যখন চলে আসতেছেন, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় রেন্ডারিং। কি বলা হয়? রেন্ডারিং। এখন আপনি খেয়াল করেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ তারপরে ফাস্ট করার জন্য আমরা ব্যবহার করে থাকি রিয়্যাক্ট, অথবা আপনি চাইলে অন্য কোনো ফ্রেমওয়ার্কও ব্যবহার করতে পারেন, অথবা লাইব্রেরিও ব্যবহার করতে পারেন। যেমন ফ্রেমওয়ার্ক লাইব্রেরির মধ্যে যদি বলি ভিউজেস ব্যবহার করে, এবং হচ্ছে আপনারা তো মানস্টেক রাইট, তার জন্য আপনারা রিয়েক্ট ব্যবহার করেন, এবং যারা মিন স্ট্যাক তারা ব্যবহার করে হচ্ছে এঙ্গুলার জেএস, তারা ফ্রন্ট এন্ডের জন্য ব্যবহার করে হচ্ছে এঙ্গুলার জেএস ব্যবহার করে। যাই ব্যবহার করেন না কেন, আপনি যখন এই জিনিসগুলোকে ব্যবহার করতেছেন, কোন একটা লাইব্রেরি অথবা ফ্রেমওয়ার্ক আপনি কি করতেছেন? ব্যবহার করতেছেন। এই জিনিসগুলো যখন আপনি আউটপুটটা দেখতে পান, তখন কিন্তু আপনি এইচটিএমএলই পান। কি পান? এইচটিএমএলই পান না? সবকিছু আমরা এইচটিএমএল এ পাই। সো আপনি একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করতেছেন বা লাইব্রেরি ব্যবহার করতেছেন বা হোয়াটএভার ইট ইজ, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যা কিছুই লেখেন না কেন, আপনার এই কোডগুলো কিন্তু এইচটিএমএল এই কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? এইচটিএমএল এ। আর আমরা বিভিন্ন রকমের ইন্টারেক্টিভ বিষয়গুলো করি না, যেমন কোনো একটা জায়গার মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করার পরে কোনো একটা কাজ হবে, রাইট? এবং এই ইন্টারেক্টিভ কাজগুলো যে আমরা করি, এই কাজগুলা আমাদের যে প্রসেসগুলো সেগুলো তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করি, রাইট? যেই প্রসেসে আপনি লেখেন না কেন এইচটিএমএল দিয়ে, এইচটিএমএল দিয়ে আপনি হচ্ছে ওয়েবসাইট করেন, স্ট্রাকচার তৈরি করেন, সিএসএস দিয়ে ডিজাইন করেন, আর জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করেন? ইন্টারেক্টিভ করেন। সো একটা ওয়েবসাইটের আপনার যে এই প্রসেসগুলো যে আপনি করতেছেন, এই যে জিনিসগুলো যে আপনি করতেছেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতেছেন, লেখার পরে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে মূল কন্টেন্টগুলো আপনার ওয়েবসাইটে আসবে, আসার পরে এই জিনিসগুলো আপনি ব্রাউজারে যখন রিকোয়েস্ট করতেছেন, ব্রাউজারে ক্লায়েন্ট সাইডের ক্ষেত্রে, ক্লায়েন্ট সাইড কেমন? ক্লায়েন্ট সাইডের এক্সাম্পল কি? আমাদের রিয়্যাক্ট, রাইট? ও আপনার ওই রিকোয়েস্টে মনে করেন লোকালহোস্ট 5173 তে আমরা কি পাই? লোকালহোস্ট 5173 তে আমাদের রিয়েক্টর পাই না। এটা দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে আমরা রিয়েক্টর প্রজেক্ট তো কেটে রাখছি, চালু করিনি। ওকে, এখানে যখন আসি, আসার পরে সে কি করে? প্রথম অবস্থায় ব্রাউজারের উপরে, মানে ব্রাউজার আপনার রিকোয়েস্টের প্রেক্ষাপটে ব্রাউজারের উপরে এসে তার সকল রেন্ডারিং এর প্রসেসগুলা ঘটায়। মানে তার যে ওই যে এইচটিএমএল এ কনভার্ট করতে হবে, এই প্রসেসটাকে সে ব্রাউজারে এসে করে। কোথায় করে? ব্রাউজারে আসার পর, ব্রাউজারে আসার পর করে। সেটা কোন ক্ষেত্রে? ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এর ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, এখন স্বাভাবিকভাবেই বিষয়টা বুঝতে পারতেছেন, ও প্রথমে ব্রাউজারের কাছে আসে, ব্রাউজারে আসার পরে তার রেন্ডারিং এর প্রসেসটা ঘটে, তাহলে স্বাভাবিকভাবে একটু সময় নিবে। ওকে, এবং একটু সময় নিচ্ছে। আর যে প্রি রেন্ডারিং এর যে বিষয়টা, এবং প্রি রেন্ডারিং বা সার্ভার সাইড রেন্ডারিং এর কথাটা যদি বলি, সার্ভার সাইড রেন্ডারিং এর যে প্রসেসটা হয়, সেটা হচ্ছে ওই যে রেন্ডারিং এর যে প্রসেসটা, বা ওই যে এইচটিএমএল এ কনভার্ট হওয়ার যে বিষয়টা, এই প্রসেসটার আপনার এইখান থেকে ব্রাউজারে এসে হয় না, সে পূর্বে থেকে বা সার্ভার থেকে রেন্ডারিং হয়ে এইখানে আসে। তো এটা যদি একটা কাজ যদি আপনার আগে থেকেই করা থাকে, তাহলে ওই কাজটা করতে বা শো হইতে কি বেশি সময় লাগবে বলেন তো?
বেশি সময় লাগবে না। এই জন্য ক্লায়েন্ট সাইডের তুলনায় সার্ভার সাইডটা হচ্ছে ফাস্ট। ক্লায়েন্ট সাইডের তুলনায় সার্ভার সাইডটা হচ্ছে ফাস্ট। ওকে, তাহলে নেক্সট রিয়েক্ট জে যেহেতু আমাদের ক্লায়েন্ট সাইড, তাহলে ক্লায়েন্ট সাইড রিয়েক্ট জেএস এর তুলনায় আমাদের নেক্সট জে যেহেতু কি সাইড, সার্ভার সাইড, তাহলে সার্ভার সাইডটা ফাস্ট, রাইট? এতটুকু বুঝতে পারছি? ওকে, এই হচ্ছে আমাদের রেন্ডারিং এর বিষয়গুলো, এবং এইখান থেকে এই জিনিসগুলো আমরা ফাস্টের যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। এবং আপনাদের যদি আসি তাহলে রেন্ডারিং এর যে আমি সার্ভার সাইড রেন্ডারিং বললাম না, এই সার্ভার সাইড রেন্ডারিংটা থাকে আবার প্রি রেন্ডারিং এর ভিতরে। আমি যদি একটু আসি, এই হচ্ছে সার্ভার কম্পোনেন্ট। সার্ভার কম্পোনেন্টের ভিতরে আসার পরে আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে একটা হবে স্ট্যাটিক রেন্ডারিং, আর একটা হয় ডাইনামিক রেন্ডারিং। এটা হচ্ছে স্ট্রিমিং। স্ট্রিমিং বিষয়টা হচ্ছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও, তারপরে হচ্ছে বিভিন্ন লাইভের বিষয়গুলো থাকে না, যে জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্রিমিং। কিন্তু রেন্ডারিং এর বিষয়টা হয় স্ট্যাটিক রেন্ডারিং, আর একটা হচ্ছে ডাইনামিক রেন্ডারিং। সো এটা কিন্তু আবার প্রি রেন্ডারিং এর আওতায়, মানে সার্ভার সাইড রেন্ডারিংটাকে দুইটা ভাগে ভাগ করছে, স্ট্যাটিক রেন্ডারিং, ডাইনামিক রেন্ডারিং। স্ট্যাটিক রেন্ডারিং এর বিষয়গুলা কি? স্ট্যাটিক রেন্ডারিং এর বিষয়টা হচ্ছে, আমরা যদি আপনারা যদি গত ক্লাসটা করে থাকেন, তাহলে আমরা যখন ডিপ্লয় করছিলাম আমাদের ফ্রন্ট এন্ডটা, রাইট, তখন আমরা একটা বিল কমান্ড দিছিলাম না, npm run বিল। কেন বিল দিছিলাম? একটা ডিস নামক ফোল্ডার চলে আসছিল, যেখানে জাস্ট 2-3টা ফাইল আসছিল, ফোল্ডার আসছিল, যেখান থেকে আমরা কি করতেছিলাম, ওইটাকে ড্রাগ এন্ড ড্রপ করে দেওয়ার পরে ওইটা সার্ভারে আমরা হচ্ছে হোস্টে আমরা হোস্টিং করছিলাম, তাই তো? এবং আপনি যদি করে যে কোনো জায়গায় চেঞ্জ করেন, তাহলে কিন্তু ওইটাতে কোনো প্রভাব পড়বে না। কেন প্রভাব পড়বে না? কারণ আবারও আপনাকে বিল কমান্ড দিতে হবে। ক্লিয়ার? আপনার ওই যে রিয়েক্টর প্রজেক্টটা যতটুকু কাজ করার পরে আপনি বিল্ড দিছেন, ততটুকু পর্যন্ত আপনার থাকবে। আবারও যদি আপনার চেঞ্জ করেন, তাহলে আবারও নতুন করে কি করতে হবে? বিল করতে হবে, বিল করতে হবে, বিল কমান্ড দিতে হবে। কারণ আপনি যখন কোন জায়গায়, না 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 না, বিষয়টা আপনি বুঝেন নাই। সেটা হচ্ছে, আমরা তো আমাদের একটা প্রজেক্ট কখন রাখবো? যখন কিনা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন কি আর আপনি নতুন করে আবার করবেন? তখন যে আপনার যদি, হ্যাঁ, এটা যদি করেন, তাহলে আবার ওই যেই কোডটাকে আপনি করছেন ওইটাকে আবার বিল কমান্ড দিয়ে আপলোড করতে হবে। এই হচ্ছে বিষয়। আমি একটু আবারও ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করার কি, ওই ফোল্ডারটা যেই ফাইলটা ছিল ওই ফাইলটারে রিপ্লেস করতে হবে, মানে ওই ফাইলটারে চেঞ্জ করে আবার নতুন করে দিতে হবে। ওকে, দাঁড়ান আমি একটু দেখি, একটু 2টা মিনিট যে আমার কাছে ডোমেন হোস্টিংটা পাই কিনা, তাহলে বিষয়টা আমি একটু ক্লিয়ার হব। একটু স্যার, ঢুকতে পারতেছি না, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এই যে দেখেন, বেনুস নামে একটা ডোমেন ছিল যেটার সি প্যানেলে, কিন্তু এটাতে বারবার করে ঢুকা যাচ্ছে না। এ হচ্ছে বিষয়টা আর কি, এবং এটা দিলে হয়তো বা সুবিধা হইতো। আর আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন ওই আমরা রেন্ডারে বা কোনো জায়গার মধ্যে যখন এই জিনিসগুলো হোস্ট করলাম, রাইট, রেন্ডার আপনাকে এই সুবিধাটা দিচ্ছে, ফাইন। কিন্তু আপনি যখন সি প্যানেলের মধ্যে যখন এটাকে রাখবেন, তখন কি রাখবেন? আপনার সকল প্রজেক্ট যখন শেষ হয়ে গেছে বা একেবারে কমপ্লিট হয়ে গেছে, তখনই তো আপনি এখানে রাখবেন, রাইট? তখন সি প্যানেলের ভিতরে আপনি একটা অপশন পাবেন, সেটা হবে ফাইল ম্যানেজার। পাবেন সি ফাইল ম্যানেজার। এটার আমি একটু ইন্টারফেসটা আপনাদের একটু দেখাই। ওকে, এই যে দেখেন ফাইল ম্যানেজার অপশনটা দেখা যায়। এই ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনাদের ওই হোস্টিং এর ডোমেইনের নাম অনুযায়ী এইখান থেকে যে আপনার এখানে ফোল্ডার দেখতে পাচ্ছেন না, এই ফোল্ডারের ভিতরে যে আপনার জাস্ট ওই ফোল্ডারটাকে ড্রাগ করে দিতে হয়। কি করে দিতে হয়? ড্রাগ করে, হ্যাঁ, ওই ফোল্ডারটাকে ড্রাগ এন্ড ড্রপ করে দিতে হয়। যেমন এখান থেকে যদি খেয়াল করেন, একটু জুম করলে কি দেখা যাবে কিনা, ওইটাতে ঢুকতে পারলে ভালো হইতো। ওই যে দেখেন, এটা পাইথনের, যদিও যেটাই হোক না কেন, সেটা হচ্ছে
এই হচ্ছে সি প্যানেলের এইখান থেকে বিষয়টা পাবেন, এবং হচ্ছে আপনার প্রত্যেকটা একটা ডোমেইনের বিভিন্ন সাব ডোমেইন থাকে। কি ডোমেইন থাকে? সাব ডোমেন থাকে, মানে একাধিক সাব ডোমেন থাকে। So আপনি যেই ডোমেনের মধ্যে সাব ডোমেনের মধ্যে আপলোড করতে চান, ওই ডোমেনের নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। কি হবে? ফোল্ডার ক্রিয়েট হবে। এই ফোল্ডারের ভিতরে আপনার যে প্রজেক্টটা আছে না, এই প্রজেক্টটাকে ড্রাগ করে ফেলে দিতে হয়, তারপরে জিপ করে ফেলতে হয়, তারপরে হচ্ছে আনজিপ করে এখানে জিনিসগুলো রাখতে হয়। তো স্বাভাবিকভাবে আপনি যখন একটা প্রজেক্ট করবেন তখন প্রজেক্টটা কমপ্লিট হলেই রাখবেন, এবং পরবর্তীতে যখন এটা আপলোড হবে মানে আপডেট হবে, রাইট? আপডেট হইলে ওই যে ফোল্ডারটাকে আপনি এখানে রাখছিলেন না, ওই ফোল্ডারটা, আপডেটেড ফোল্ডারটা তখন এখানে রাখবেন। বুঝা গেল? এই হচ্ছে প্রসেস। সো এইখান থেকে এসে আমরা ছিলাম কোথায়? এখানে। তো বিল কমান্ড যখন আমরা দেই, সো বিল কমান্ডের মতো যে বিষয়গুলো থাকে সেগুলা হয় হচ্ছে স্ট্যাটিক রেন্ডারিং। কি রেন্ডারিং হয়? স্ট্যাটিক রেন্ডারিং। আমি এখানে হয়তো বা বিল্ড দেখেন, ওই যে স্ট্যাটিক রেন্ডারিং, রাউটার রেন্ডার্ড বিল টাইম দেখা যায়, এই যে দেখে বিল্ড টাইম, এগুলো হচ্ছে স্ট্যাটিক রেন্ডারিং। আর ডাইনামিক রেন্ডারিং হচ্ছে ওইগুলা যেগুলো হচ্ছে দেখেন আপনি কোনো একটা রিকোয়েস্ট করতেছেন, সেই রিকোয়েস্টের প্রেক্ষাপটে সেগুলো হচ্ছে বারবার করে চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে? বারবার করে চেঞ্জ হচ্ছে, মানে আপনার রিকোয়েস্টের প্রেক্ষাপটে সেই রাউটগুলো কি হয়? প্রতিনিয়ত চেঞ্জ হয়। উইথ ডাইনামিক রেন্ডারিং রাউটস আর রেন্ডার ফর ইচ ইউজার এট রিকোয়েস্ট টাইম। সো স্ট্যাটিক রেন্ডারিং কোনগুলো? যেগুলো হচ্ছে স্ট্যাটিক রেন্ডারিং হচ্ছে একেবারে স্ট্যাটিক ফাইল বা স্ট্যাটিকের মতো। যেমন হচ্ছে আমরা যখন বিল্ড কমান্ড দেই তখন বিল্ডের জন্য একটা ফোল্ডার চলে আসে, যেই ফোল্ডারটার ভিতরে সবকিছু হচ্ছে স্ট্যাটিক। ডাইনামিক রেন্ডারিং কোনটা? যে ইউজারের রিকোয়েস্টের প্রেক্ষাপটে সেগুলো কি হয়? চেঞ্জ হয়। আর ক্লায়েন্ট সাইড রেন্ডারিং বিষয় তো বুঝলামই, সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইটে যে রেন্ডারিং গুলো হয়, অর্থাৎ ব্রাউজারে আসার পরে যে রেন্ডারিং গুলো হয় সেগুলো হয় ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। এতটুকু বোঝা গেল? এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমাদের এখন প্রথম যে কাজ সেটা হচ্ছে নেক্সটজেস এর প্রজেক্টটাকে ক্রিয়েট করা। আমি নেক্সটজেস এর ফোল্ডার থেকে, মনে করেন এই হচ্ছে আমার নেক্সটজেস, নেক্সটজেস এর ওয়েবসাইটে আসি একেবারে প্রথম দিকে। যে কোনো ওয়েবসাইটে আপনি থাকেন না কেন বা যে কোনো ফ্রেমওয়ার্কে আপনি শিখতে চান না কেন, আপনাকে প্রথমে যাইতে হবে ডক্স এর কাছে, এবং ডক্স থেকে আমি নেক্সটজেস এর প্রজেক্টটাকে কি করব? এখন ইনস্টল করব না? সো ইনস্টল করার জন্য গেট স্টার্টেড এর পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনস্টলেশন। এবং আপনার যদি এটা ইনস্টল করতে হয় তাহলে আপনি এখান থেকে কিছু জিনিস দেখতে পাবেন, যেটা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টগুলো কি কি? আপনার নোটজেস এর ভার্সনটা হইতে হবে 18.80.80 অর লেটার, মানে এইটার উপরে থাকতে হবে। মানে আপনার নেক্সটজেস এর ভার্সনটা বা নোটজেস এর ভার্সনটা কত থাকতে হবে? 18 উপরে থাকতে হবে। এবং হচ্ছে ম্যাকওএস, উইন্ডোজ এবং লিনাক্স এর সাপোর্ট, মানে নেক্সটজেস এগুলাতেও কি দেয়? সাপোর্ট দেয়। অটোমেটিক ইনস্টল করার জন্য আপনি এইখান থেকে এসে জিজ্ঞাসা করতে পারেন, ওরা রিকমেন্ড করতেছে যে উই রিকমেন্ডেড স্টার্টিং আ নিউ নেক্সটজেস অ্যাপ ইউজিং ক্রিয়েট নেক্সট অ্যাপ, উই সেট আপ এভরিথিং অটোমেটিকলি ফর ইউ। আপনি যদি একটা নেক্সটজেস এর অ্যাপ তৈরি করতে চান তাহলে আপনি ক্রিয়েট নেক্সট অ্যাপ, অর্থাৎ এনপিএক্স ক্রিয়েট নেক্সট অ্যাপ এট দ্য লেটেস্ট, মানে একেবারে লেটেস্ট ভার্সনটা কি করবা? ইনস্টল করবা। সে আপনাকে সকল কিছু কি করে দিবে? অটোমেটিকলি সেট করে দিবে। সো আমরা এই কমান্ডটাকেই নিব। এই কমান্ডটাকে নিয়ে নেওয়ার পরে এখানে আসলাম, আসার পরে আমি এখানে ফোল্ডারের নাম বলে দিলাম হচ্ছে নেক্সটজেস, এবং নেক্সটজেস এর ভিতরে এসে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি একটা টার্মিনাল অথবা কোড এডিটরের তো টার্মিনাল আছে নাকি, এটাকে আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দিয়ে আমি যদি এন্টার হিট করি, এবং আমি এখান থেকে ইন্টার হিট করলাম, ওকে আমাদের বানাম ভুল হয়েছে, টি হয় নাই। ইন্টার হিট করব। ইন্টার হিট করার পরে যদি খেয়াল করেন তাহলে আপনার প্রজেক্টের নাম দিতে বলতেছে, যেমন রিয়েক্টটাও করতো, রাইট? আমি নেক্সটজেস নামেই রাখবো। এবং এখানে বলতেছে যে আপনি কি টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করবেন কিনা, রাইট? সো আমি এখান থেকে নো দিলাম। তারপরে বলতেছে ওল্ড ইউ লাইক টু ইউজ ESLint। এখন ESLint বিষয়টার জন্য কি? ESLint হচ্ছে যে আপনি বলতে পারেন জাভাস্ক্রিপ্টের এমন একটা রুলস, যেখানে হচ্ছে ESLint ফাইলে যে আপনি এমন কিছু রুল সেট করতে পারবেন যে আপনি যেমন কোনো একটা জায়গা ফাঁকা রাখতে পারবেন না, হইতে পারে এমন কোনো কিছু লিখতে পারবেন না, সিমিলার ডাবল কিছু, এমন কিছু রুলস আপনি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড মেনটেন করার এমন কিছু রুলস আপনি এখানে সেট করতে পারবেন, যেটার মাধ্যমে কি করতে পারবেন? আপনার ওই কোডগুলা ওই স্ট্যান্ডার্ড যদি ফলো না করে তাহলে কি করবে?
ইরোর শো করাবে, রাইট? সো এই স্ট্যান্ড হচ্ছে কিছু ইউরোর আমরা কি করতে পারি, শো করতে পারি, যেটা কিনা আমাদের এখানে দরকার নাই। আর এটা ইয়েস রাখেন অথবা নো রাখেন সেটা আপনার ব্যাপার। এবং যদি এন্টার হিট করি, তারপরে সে আপনাকে বলতেছে ওল্ড ইউ লাইক টু ইউজ টেইলউইন্ড সিএসএস। তো টেইলউইন্ড সিএসএস আপনি ব্যবহার করবেন কিন্তু আমরা কিন্তু টেইলউইন্ড সিএসএস এ কি করি, ব্যবহার করে থাকি, এবং এটার সাথে আমরা মোটামুটি অভ্যস্ত। কি? হ্যাঁ যায়, কিন্তু আপনাকে ওরা বাই ডিফল্টে বলে রাখে যে টেইলউইন্ড সিএসএস ব্যবহার করবেন কিনা। আপনি যদি না করেন তাহলে নো। এবং অন্য প্যাকেজ থেকে শুরু করে সবকিছু আপনি ইনস্টল করতে পারবেন, এতে বেড়া নাই, কিন্তু টেইলউইন্ড সিএসএসটাকে ওনারা সাজেস্ট করে। এবং এখান থেকে আমি ইএসএ ক্লিক করলাম। ইএসএ ক্লিক করার পরে বলতেছে ওল্ড ইউ লাইক টু ইউজ সোর্স ডিরেক্টরি। সোর্স ডিরেক্টরি বলতে আমরা রিয়েক্টে যখন প্রজেক্ট ক্রিয়েট করতাম তখন কিন্তু একটা সোর্স নামে একটা ফোল্ডার পাইতাম, যে ফোল্ডারের ভিতরে আমরা সকল কাজগুলো করতাম, তাই না? এখানে বলতেছে তুমি কি সোর্স ডিরেক্টরি ব্যবহার করবা কিনা। ওনারা বাই ডিফল্ট বলতেছে নো। আপনি যদি ব্যবহার করতে চান তাহলে দিতে পারেন ইয়েস। সোর্স ডিরেক্টরি থাকবে না, তখন সোর্স ডিরেক্টরির বদলে এন অ্যাপ রাউটিং ভাবে তৈরি হবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে। ওকে, সোর্স মানে সোর্স ডিরেক্ট, হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। একটু স্যার একটু। ওকে, সো আপনি যদি সোর্স ডিরেক্টরি চান তাহলে দিয়ে দিবেন ইয়েস, আর যদি না চান তাহলে দিয়ে দিবেন নো। এবং ইন্টারহিট করবো, ইন্টারহিট করার পরে আপনারা বলতেছে ওড ইউ লাইক টু অ্যাপ রাউটার। বিষয়টা বুঝছেন, অ্যাপ রাউটার বিষয়টা কি, সেটা হচ্ছে আপনার ফোল্ডারের বা আপনার যে রাউটিং গুলা তৈরি হবে সেগুলো হচ্ছে অ্যাপ রাউটিং এ, মানে অ্যাপের উপর ডিপেন্ড করে তৈরি হবে। এটা বাই ডিফল্ট আমি বুঝাই দিব। না না, অ্যাপ ডট জেএসএস থেকে না, মানে অ্যাপ রাউটার। এখানে দুইটা নেক্সট-জেএস এর দুইটা ফিচার্স আছে, একটা হচ্ছে পেজ রাউটার, একটা হচ্ছে অ্যাপ রাউটার। ওনারা বাই ডিফল্ট ভাবে আপনাকে সাজেস্ট করে আপনি ব্যবহার করেন হচ্ছে অ্যাপ রাউটার। কোন রাউটার? অ্যাপ রাউটার। এবং আরেকটা আছে পেজ রাউটার। এবং আমরা অ্যাপের সাথে অভ্যস্ত, এবং আপনি যদি খেয়াল করেন ফিচার্স অ্যাভেলেবল, এবং এইখান থেকেও দেখতে পাচ্ছেন আপনি পেজ রাউটারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা ব্যবহার করলাম হচ্ছে অ্যাপ রাউটার। এবং দেখে নেন যে অ্যাপ রাউটারে কেমনটা হবে। আমি এখান থেকে ইএস দিলাম। ইএস দেওয়ার পরে আপনি এখান থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছেন ওল্ড ইউ লাইক টু কাস্টমাইজ দ্য ডিফল্ট ইম্পোর্ট এলিস। এইটার বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো একটা ফাইল যখন ইম্পোর্ট করি তখন কি দেই, ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ এমন করে করে ফাইলগুলো ইম্পোর্ট করি না। ওকে, ওনারা বলতেছে যে আপনি কি ওইটা ব্যবহার করবেন কিনা। দেখেন এখানে দেওয়া আছে কি @/* যে ওই ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ এগুলার পরিবর্তে আপনি এমন এই ফিচার্সটাকে কি করতে চান কিনা, ব্যবহার করতে চান কিনা, যে আমি একটা ইম্পোর্ট করব, আমি একটা ইমেজ ইম্পোর্ট করব, বা আমি একটা ফাইল ইম্পোর্ট করব, এই ফাইলটাকে কি আমি এইভাবে ব্যবহার করব কিনা। এবং স্বাভাবিকভাবে যদি বলে নেই তাহলে আমরা ওই ডট ডট স্ল্যাশের সাথে অভ্যস্ত, তাই না? এবং আমি এখান থেকে এটা নো দিয়ে যদি ইন্টারহিট করি তাহলে আপনি যত জায়গার মধ্যে ইএস দিছেন সবগুলো এখন কি হয়ে যাবে, ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এবং আপনি যদি খেয়াল করেন তাহলে একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে এখন আপনার কাছে সোর্স নামে কোনো ডিরেক্টরি নাই, আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ নামে আছে। কি নামে আছে? অ্যাপ নামে আছে। এবং এইটাই হচ্ছে আপনার মেইন ডিরেক্টরি, মানে আপনার কাজ করার মেইন ডিরেক্টরি হচ্ছে অ্যাপ। এবং এটা ইনস্টল হয়ে নেক। আরেকটা জিনিস, আমি যদি একটু প্যাকেজ ডট জেসনে আসি তাহলে আমরা যখন রিয়াক্ট ব্যবহার করতাম তখন আমরা দেখতাম যে রিয়াক্টের সাথে রিয়াক্ট ইনস্টল হইতো, একেবারেই স্বাভাবিক। রিয়াক্টের ডমও প্রয়োজন হইতো, মানে ভার্চুয়াল ডমটা আমাদের প্রয়োজন হইতো, যে সুবিধাটা রিয়াক্ট আমাকে দিত। কিন্তু এই ডিপেন্ডেন্সিতে আরেকটা জিনিস আমার ইনস্টল হইছে, সেটা হচ্ছে নেক্সট। এখন নেক্সট ব্যবহার করলে কি আমার রিয়াক্টের প্রয়োজন নাই? আছে, দেখেন রিয়াক্টও কিন্তু নিয়ে আসছে, মানে রিয়াক্টে আপনি যা করতে পারতেন এখানে সবকিছুই করতে পারবেন, কিন্তু এখানে আরেকটা এক্সট্রা ইনস্টল হয়েছে, সেটা হচ্ছে নেক্সট। তার মানে হ্যাঁ হ্যাঁ, নোটবুন হ্যাঁ আপনার ব্যবহার করতে হবে। ব্যাকএন্ড যদি আপনি করেন তাহলে তো আপনার ব্যাকএন্ডের যা দরকার তা আপনার করে নিতেই হবে, একেবারেই স্বাভাবিক। আমরা তো করতেছি ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড আপনি এইভাবেই ক্রিয়েট করবেন এবং সিমিলার প্রসেসে, কিন্তু ব্যাকএন্ডের ফাইল স্ট্রাকচার হবে এরকমই থাকবে, কিন্তু তখন হচ্ছে এপিআই তৈরি করার জন্য যেমন ফিচার্স তখন এরকম থাকবে। আপনি এখানে সকল কিছু ইনস্টল করতে পারবেন, সকল কিছু ইনস্টল করতে পারবেন, কিন্তু আপনাকে যে ফিচার্স গুলো ওনারা দেয় সেগুলো তো আর ইনস্টল করার দরকার নাই।
বুঝে গেল? ওকে, হ্যাঁ ওনারা যেই ফিচার্স গুলো দিচ্ছে, এবং এখান থেকে আপনারা ডিপেন্ডেন্সির মধ্যে রিয়েক্ট পাচ্ছেন, রিয়েক্ট ডমও পাচ্ছেন, সাথে নেক্সট জেএসও পাচ্ছেন। সো রিয়েক্টে আপনি যা কিছু করতেন এখানেও সবকিছু করতে পারবেন, রাইট? ওকে, এখন আপনি যদি স্ক্রিপ্ট কমান্ডটাকে একটু খেয়াল করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন সেটা হচ্ছে ডেবের ভিতরে দেওয়া আছে নেক্সট ডেব, চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। সো আমাদের এই প্রজেক্টটাকে যদি আমার স্টার্ট করতে হয় তাহলে আমাকে দিতে হবে npm রান ডেব। ডেব হইলে স্টার্ট ছাড়া সবকিছুতে আগে দিতে হয় হচ্ছে npm রান, রান দিয়ে তারপর ওইটাকে দিতে হয়, কিন্তু স্টার্টের ক্ষেত্রে আর রান দিতে হয় না, আপনি চাইলে সরাসরি npm স্টার্ট দিয়ে দিলেও এটা কি হয়ে যাবে, হয়ে যাবে। তা আমরা কি করতে চাই, এইখান থেকে মনে করেন আমি npm রান ডেব দিয়ে কি করব, এটাকে চালু করব। সো আমার এটা চালু করার কমান হচ্ছে npm রান ডেব দিয়ে যদি আমি ইন্টারিট করি তাহলে দেখতে পাবেন সেটা হচ্ছে আমার নেক্সট এর প্রজেক্টটা আপনাকে বলতেছে স্টার্টিং রেডি, এবং এখানে একটা লিংক দিয়ে দিছে লোকালহোস্ট 3000, এবং এটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন নেক্সট এর প্রজেক্টটা এখানে আসবে। এই হচ্ছে নেক্সট এর প্রথম পেজ। স্বাভাবিকভাবে বিট দিয়ে যখন আমরা করতাম তখন বিটের ইয়াটা পাইতাম, এখন পাচ্ছি হচ্ছে নেক্সট এর বিষয়গুলো আমরা এখন পাচ্ছি। গ্রেট, এতটুকু যদি পাই, এখন আমাদের প্রথমে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে আসলে এই লেখাগুলো আসতেছে কোন জায়গা থেকে, রাইট? এই লেখাগুলো আসতেছে কোন জায়গা থেকে, এই লেখাগুলো যদি খেয়াল করেন তাহলে আমি প্যাকেজ.json-টাকে কেটে দেই, কেটে দেওয়ার আগে ওই লেখাগুলো কোন জায়গা থেকে আসতেছে সেইটাতে আমরা যাব, যাওয়ার আগে আমরা একটু ফোল্ডারের স্ট্রাকচারগুলো দেখব যে কোন ফোল্ডারটা কেমন কাজ করে, কি কারণে কাজ করে। Next.js project structure. The page provide an overview the project structure of Next.js application. It cover top level file and folder, configuration file, routing convention within app and page directories. Top level folder. টপ লেভেল ফোল্ডার বলতে আমরা বুঝি যেগুলাতে হচ্ছে, মনে করেন আমরা যদি রিঅ্যাক্টের কথা চিন্তা করি তাহলে সোর্স হচ্ছে আমাদের টপ লেভেল ফোল্ডার, এবং যদি বলেন তাহলে আমাদের যে রাউটিং গুলা হচ্ছে, দেখেন টপ লেভেল ফোল্ডার আর ইউজড অর্গানাইজ ইউর অ্যাপ্লিকেশন কোড অ্যান্ড স্ট্যাটিক অ্যাসেটস। আমরা যদি আমাদের কথা বলি তাহলে সোর্সের ভিতরে থাকতো অ্যাসেটস নামে একটা ফোল্ডার রিঅ্যাক্টে, রাইট? অ্যাসেটস থাকতো, তারপরে আমাদের থাকতো হচ্ছে app.jsx, main.jsx, তাই না? ওই জিনিসগুলো, ওই ফাইল এন্ড ফোল্ডারগুলো হচ্ছে আমাদের টপ লেভেল ফোল্ডার। এখানে দেখতে পাচ্ছেন টপ লেভেল ফোল্ডারগুলোর নাম, অ্যাপ নামে ফোল্ডার দেখতে পাচ্ছেন, অ্যাপ রাউটার, পেজেস পেজ রাউটার, পাবলিক স্ট্যাটিক অ্যাসেটস বেস সার্ভ, মানে পাবলিক কি করে, স্ট্যাটিক অ্যাসেটস গুলাকে আপনাকে সার্ভ করে। এখান থেকে যদি খেয়াল করেন আপনি এখান থেকে পাবলিক দেখতে পাচ্ছেন না, কিন্তু এই যে এইখানেও আপনি কি করতে পারবেন, ওই যে পাবলিক নামে ফোল্ডার তৈরি করে কাজগুলো করে নিতে পারবেন। সোর্স, আমরা তো সোর্স নিয়েই নাই, কিন্তু দেখতে পাচ্ছেন অপশনাল অ্যাপ্লিকেশন সোর্স ফোল্ডার, আমরা সোর্স নিয়ে কাজ করি নাই। টপ লেভেল ফাইলস, টপ লেভেল এগুলো তো ফোল্ডার, কারণ এই অ্যাপ ফোল্ডার বলেন, পেজ ফোল্ডার বলেন, এগুলো তো ফোল্ডার, সোর্সও তো একটা ফোল্ডার, রাইট? ফাইলের কথা যদি বলেন, ফাইলের মধ্যে দেওয়া আছে নেক্সট config.js, যেটা কিনা কনফিগারেশন ফাইল নেক্সট.js এর, রাইট? প্যাকেজ.json, যেটা আমরা অলরেডি জানি প্রজেক্টের সকল ডিপেন্ডেন্সি এবং স্ক্রিপ্টগুলো থাকে, এবং এখানে যদি খেয়াল করেন ইনস্ট্রুমেন্টেশন ডট টিএস নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, টিএস মানে হচ্ছে টাইপ স্ক্রিপ্ট, এবং এটা আমাদের প্রয়োজন না, এবং যদি খেয়াল করেন আমাদের এখানে থাকবেও না। মিডলওয়্যার আমাদের দরকার নেই, কিন্তু মিডলওয়্যার বিষয়ে আমরা অলরেডি জানি যেটা কিনা দুইটা আপনার একটা রিকোয়েস্টের মাঝে পাহারাদার হিসেবে কাজ করে, রাইট? যে আপনি ওই রিকোয়েস্টটা করবেন যে আপনি অথরাইজ ব্যক্তি কিনা, বা এমন কোনো চেকিং যদি করার প্রয়োজন হয় তাহলে সেগুলো হচ্ছে মিডলওয়্যার। ইনবির বিষয়গুলো তো আমরা জানি, আমাদের কোনো এনভায়রনমেন্ট ফাইল যেগুলা কিনা আমাদের হচ্ছে সিক্রেট, যেগুলো আমি সবাইকে দিতে চাই না। গিট ইগনোর ও ইএসলিন তো দেখতে পাচ্ছেন, কনফিগারেশন লিন, মানে আপনি কিছু রুল সেট করে দিতে পারবেন, সেই অনুযায়ী আপনি কি করতে মানে পারবেন, এরর শো করাইতে পারবেন। গিট ইগনোর সম্পর্কে আমাদের ধারণা আছে, যেটা কিনা গিটহাবে যদি আমি কোনো ফাইল রাখি তাহলে আমি কোন ফাইল এন্ড ফোল্ডার গুলাকে ইগনোর করে পাঠাবো,
সো এই হচ্ছে গিট এখানে আমরা দিতে পারি। নেক্সট env.ts, ts হচ্ছে টাইপস্ক্রিপ্ট ডিক্লারেশনের, এবং যদি ts কনফিগ, এইখানে হচ্ছে js কনফিগ, মানে জাভাস্ক্রিপ্টের কোনো কনফিগারেশন যদি আপনার করার প্রয়োজন হয় আপনি কি কোথায় করবেন, js কনফিগের ভিতরে করবেন। এই হচ্ছে বিষয়গুলো। আপনি যদি আমাদের খেয়াল করেন, এই আপনি যদি খেয়াল করেন আপনার এখানে js কনফিগ আছে, দেখতে পাচ্ছেন, এই আপনার js কনফিগ আছে, আলাদা ফাইল ক্রিয়েট করতে হবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়াদি, আমাদের ফোল্ডারের স্ট্রাকচারগুলা। এবং আমরা এখন যে বিষয়টাকে দেখব সেটা হচ্ছে আসলে আমি যখন নেক্সট.js এর প্রজেক্টটাকে আমি রান করলাম তখন এই যে জিনিসগুলো আসলো, এই জিনিসগুলো কোন জায়গা থেকে আসলো, রাইট? সো এই জিনিসটা যদি আমার একটু খেয়াল করতে হয়, আমাদের মেইন রাউট হচ্ছে বা মেইন যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপ, কারণ আমরা অ্যাপ রাউটে কাজটা করতেছি, তাই না? অ্যাপের ভিতরে যদি আসেন তাহলে আপনি এখান থেকে পাবেন হচ্ছে আপনার অ্যাপটা চলে যাবে সরাসরি লেআউটের কাছে। কার কাছে যাবে? লেআউটের কাছে। জেএসএক্স আছে, জেএসএক্স আপনি রিয়েক্টে যা করতেন মোট কথা এখানে সব করতে পারবেন। সো রিয়েক্ট তো জেএসএক্স এ কাজ করে, নেক্সট.js ও জেএসএক্স এ কাজ করে, কিন্তু জেএসএক্স নাই এটা হয়তো বা বলতেছেন, সেটা হচ্ছে সবগুলোর ফাইলের নাম দেখতে পাচ্ছেন জেএস, কিন্তু জেএসএক্স করে নেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এবং আপনি যদি খেয়াল করেন তাহলে রিয়েক্টের মধ্যে পাইতেন হচ্ছে index.html নামে একটা ফাইল। আপনি যা কিছুই করেন এইচটিএমএল এ তো সেটাকে আপনার শো করাবে নাকি, এইচটিএমএল রেন্ডার করতেই হবে। সো এই নেক্সট.js এর মধ্যে কোনো এইচটিএমএল ফাইল পাচ্ছেন না, পাচ্ছেন পাচ্ছেন না। আমরা বলছিলাম আমাদের মেইন হচ্ছে অ্যাপ, অ্যাপের ভিতরে আসার পরে সে চলে যাবে লেআউটের কাছে, এবং লেআউটে যদি আসেন তাহলে আপনি এক্সপোর্ট ডিফল্ট, আমরা জানি এক্সপোর্ট ডিফল্ট দিয়ে কোনো একটা ফাইলকে কি করে এক্সপোর্ট করে, মানে একটা ফাংশন যদি হয় ওই ফাংশনটাকে যদি এক্সপোর্ট করতে হয় তাহলে এক্সপোর্ট ডিফল্ট। ফাংশনের নাম হচ্ছে রুট লেআউট, বুঝছেন? এইটা আপনার পেজের একেবারে রুট লেআউট, মানে রুট লেভেলের, মানে মেইন পর্যায়ের একেবারে, রাইট? রুট লেআউট। এবং এইটা রিটার্ন করছে, রিয়েক্টের সবকিছুই হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট, এবং ওই যে আপনার কোনো জেএসএক্স বলেন, কোনো কম্পোনেন্ট বলেন, কোনো রিয়েক্টের সকল ফাংশন কোনো না কিছু রিটার্ন করতে হবে যদি সেটাকে ইউআই তে শো করতে হয়। সো ইউআই তে যদি আমার শো করাইতে হয়, আমাকে যে বিষয়টা করতে, আপনি যাই ব্যবহার করেন না কেন আপনার এইচটিএমএল তো প্রয়োজন হবে, রাইট? এবং আপনি দেখতে পাচ্ছেন এই লেআউটের ভিতরে একটা ফাংশন আছে, যে ফাংশনের নাম হচ্ছে রুট লেআউট, যেটার ভিতরে রিটার্ন করা আছে একটা এইচটিএমএল কে। এইচটিএমএল আছে রিটার্ন করা, এইচটিএমএল রিটার্ন করা আছে। এবং আমরা যখন কোনো একটা কম্পোনেন্ট বানাইতাম, কম্পোনেন্টের ভিতরে যদি কোনো কিছুকে বসাই দিতে হয়, মনে করেন ডাইনামিক পারপাসে কোনো কিছু বসাই দিব, তাহলে আমাদের একটা চিলড্রেন নেওয়া লাগতো না? একটু আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। 2305, এবং যদি এখানে এসে যে আমার গিটহাবটাকে একটু সার্চ করি, এটা তো এক্সপোর্ট করা কোন অ্যাপ ফাইলটা স্যার? হ্যাঁ, এক্সপোর্ট ডিফল্ট করা, এটাকে আপনি অন্য জায়গার মধ্যে আপনি ব্যবহার করবেন না। এখান থেকে হচ্ছে লেআউট, রুট লেআউটটা এক্সপোর্ট করা আছে। হ্যাঁ, এই যে অ্যাপের ভিতরেই রাউট, মানে আপনারা এখন আর স্পেসিফিক ভাবে কোনো রাউটের জন্য কোনো কিছু ডিফাইন করে দিতে হবে না, এই অ্যাপটাই রাউটের মতো কাজ করবে, মানে মেন। হ্যাঁ, এখানে কল করে দিলে হবে, মানে রুট রাউট আর কি, মানে হোম পেজটা যেটা না, হোম রাউট যেটা, এটা হচ্ছে এইটা অ্যাপের ভিতরে সরাসরি। হ্যাঁ, এইখানে কল করে দিতে পারবেন। এবং যদি আমি একটু খেয়াল করি, ই কমার্সে যদি আসি, আমরা অনেক কম্পোনেন্ট তৈরি করছিলাম, তার মধ্যে যদি ইমেজ নামে কিছু আছে কি, এই হচ্ছে ইমেজেস নামে একটা কম্পোনেন্ট। এই যে দেখেন এইখানে ক্লাস নেম পাস করেছি, সরি কন্টেইনার নামে একটা থাকলে হয়তো বা ওইটাতে মনে হয় আমরা এই কাজটা করছি। এই হচ্ছে কন্টেইনার জেস, এই যে দেখেন চিহ্ন দেখা যায়। কন্টেনার আমি নিব, কন্টেনারের ভিতরে যদি কন্টেনার দিয়ে আর মাঝখানে যদি কোনো কিছু লিখি, সেগুলোকে যদি আমার শো করাইতে হয় তাহলে এই চিলড্রেনটাকে পাস করতে হয় না? মানে মোট কথা হচ্ছে এই চিলড্রেনের ভিতরে সকল চিলড্রেন গুলো বসে যাবে,
এই হচ্ছে আমার রুট লেআউট। তো এই চিলড্রেনটাকে কি করতে হবে, এই ফাংশনের মধ্যে তাকে কি করে নিতে হবে, নিয়ে আসতে হবে না প্যারামিটারে। ওকে, প্রপস ডট চিলড্রেন, কিন্তু এখানে প্রপস লেখা নাই কেন, কারণ সরাসরি কি করে দেওয়া আছে, ডিস্ট্রাকচারিং করে দেওয়া আছে, রাইট। এবং এই চিলড্রেনটাকে ব্যবহার করছে, এই হচ্ছে রুট লেআউট। তাহলে এই রুট লেআউটের ভিতরে চিলড্রেন আছে, তাহলে ও মেইন রাউট হিসেবে কাকে চিনতেছে, চিনতেছে হচ্ছে এই পেজটাকে। কাকে, ও তো সরাসরি আসলে লেআউটের কাছে, লেআউট থেকে কার কাছে যাবে, পেজের কাছে। এবং পেজে যদি খেয়াল করেন এখানে যা কিছু লেখা আছে সবকিছুই আপনার ইউআই তে শো হচ্ছে। যেমন আমি এখানে এসে যদি লিখি H1 এবং এখানে বলে দিলাম হচ্ছে নেক্সট অ্যাপ, বলে দেওয়ার পরে আপনি যদি এটাতে আসেন, আসার পরে যদি খেয়াল করেন, আমি একটু রিলোড করব, রিলোড করার পরে ওই যে দেখেন নেক্সট অ্যাপটা দেখা যায়। ওকে, তার মানে আমরা পেজে যা কিছু লিখবো সবকিছু চলে যাবে হচ্ছে প্রথম লেআউটের কাছে, এবং লেআউটের ভিতরে এইচটিএমএল আছে, রাইট। এবং এইচটিএমএল এর মধ্যে এটা কি হয়ে যাবে, আমাদের এমবেড হয়ে যাবে বা বসে যাবে। এই হচ্ছে আমাদের বিষয়গুলো। এবং আপনি যদি একটু ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পরে যে খেয়াল করবেন বডির ভিতরে দেখেন এই চনটা আছে। কেন আছে, কারণ লেআউটের ভিতরে বডির ভিতরে সরাসরি দেওয়া আছে কাকে, চিলড্রেনকে, আর পেজের ভিতরে তো আমি সরাসরি H1 লিখে দিছি, রাইট। তার মানে এইটা আমাদের হচ্ছে, এই তো আমাদের হচ্ছে বিষয়গুলো, এবং আমরা কিভাবে এটাকে আমরা শো করতে পারতেছি। আরেকটা বিষয় নেক্সট আপনাকে সুবিধা দেয়, সেটা হচ্ছে এসইউর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে, এসইউর ক্ষেত্রে। এবং এসইউর বিষয়টা যদি একটু খেয়াল করেন, তাহলে এই হচ্ছে এসইউর বিষয়গুলা। আপনি এসইউ কেন করে একটা ওয়েবসাইটের, এখন আমাদের বুঝতে হবে যে এসইউটা আসলে কোন ভাবে কাজ করে। আমরা এসইউ এর একেবারে ডিপে না, মানে কোন প্রসেসে এটা কাজ করে। আপনি রিয়েক্টের যখন আপনি স্বাভাবিকভাবে শুনে থাকবেন যে রিয়েক্টে এসইউ করাটা একটু ঝামেলা, এই জিনিসটা আপনি শুনে থাকবেন। ওকে, আপনার এই যে এসইউর যে পার্টটা, আপনি যখন আমাদের ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট লিখে সার্চ করবেন, ক্রিয়েটিভিটি রিলেটেড যদি কোনো কিছু পায়, তাহলে আপনাকে ক্রিয়েটিভিটিটা সাজেস্ট করবে, রাইট। এবং স্বাভাবিকভাবে আপনি যে রিকোয়েস্টগুলো করবেন, সেই রিকোয়েস্টের মধ্যে সে যদি কোনো কিছুকে সাজেস্ট পায়, তাহলে সেটা কি করে দেয়, শো করে দেয়। আপনার ওয়েবসাইটের রিলেটেড কোনো কিছু যদি পায়, সেগুলা আপনি মেটাডাটা যদি আসেন, এই হচ্ছে লেআউটের ভিতরে আমি যদি একটু মেটাডাটার বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি। লেআউটের ভিতরে কি মেটাডাটা ব্যবহার করা আছে, এই যে দেখেন মেটাডাটা দেখতে পাচ্ছেন। ওকে, একটা ওয়েবসাইটের টাইটেল দেওয়া আছে কি, ক্রিয়েট নেক্সট স্টেপ, এবং একটা ডেসক্রিপশন। এই জিনিসগুলো দিয়ে সাধারণত আমাদের এসইও গুলো কি হয়ে থাকে, এই রিলেটেড কোনো কিছু যখন পায়, সেই জিনিসগুলোকে কি করে দেয়, শো করে দেয়। এবং এই জিনিসগুলা হ্যান্ডেল করাটা খুব ইজি। এবং আপনি যদি এই রিঅ্যাক্ট এসইওর কথা মাথায় রেখেও কিন্তু নেক্সট.জেএস আসছে, বুঝছেন। আপনি যদি খেয়াল করেন, এই হচ্ছে হেডের ভিতরে দেখেন তো, এই যে দেখেন, আপনি সকল কিছু এখান থেকে পেয়ে যাবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন আপনার রাউট চেঞ্জ করবেন, রাইট, এ হচ্ছে ক্রিয়েট নেক্সট স্টেপ, এখানে একটা দেওয়া আছে। কেন দেওয়া আছে, কারণ হচ্ছে আমাদের এইখানে দেওয়া আছে ক্রিয়েট নেক্সট স্টেপ, এই লেআউটের ভিতরে ক্রিয়েট নেক্সট স্টেপ দেওয়া আছে। আমি এটাকে বলে দিলাম হচ্ছে হোম পেজ, তাহলে উপরে কি লেখা আসবে, ওই যে দেখেন হোম পেজটা আছে। এবং আপনি যখন রাউট চেঞ্জ করবেন, রাউট চেঞ্জের সাথে সাথে আপনি আপনার টাইটেল, অর্থাৎ টাইটেল বলতে কোনটা, ওই যে আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা, এবং ওই ডেসক্রিপশনটাকেও আপনি সাথে সাথে চেঞ্জ করে দিতে পারবেন। কি করে দিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন। তো স্বাভাবিকভাবে আমি যেটাতেই যাব, আমি ওইটা থেকে এসইউর যে সুবিধাগুলো, অর্থাৎ টাইটেল আর ডেসক্রিপশন এবং এই রিলেটেড যে বিষয়গুলো, এই বিষয়গুলোও আমাকে নেক্সট.জেএস খুব সুন্দরভাবে এইগুলা দিয়ে দেয়। আমি এটাকে যদি একটু ইন্সপেক্ট করি, ভিউ পেজ সোর্সে যদি যাই, এবং যদি আমি এটাতে আসি, আসার পর দেখেন এখানে সকল ফাইল ফোল্ডারগুলো আপনি এখানে দেখতে পাবেন। এবং যদি আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন H1 এর ভিতরে কি নেক্সট.জেএস দেখা যায়, নেক্সট.জেএস অ্যাপ দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। রিঅ্যাক্টর প্রজেক্টে ইন্সপেক্ট করার পরে কি আপনি কি যেন পাইতেন, একটা রুট নামে দেখেন,
আপনি তো এখান থেকে সবকিছু পান, তখন রিয়েক্টর প্রজেক্টে আপনি একটা কি পান, রুট নামে একটা ডিপ পান। ও পরবর্তীতে সবকিছুকে কি করে দেয়, ওই কম্পোনেন্ট আকারে পরবর্তীতে এমবেড করে দেয় না? মানে রুট নামক ওই আইডির ভিতরে সবকিছুকে পরবর্তীতে এমবেড করে দেয় না? এমবেড দেয়। কিন্তু নেক্সট কিন্তু এই কাজটা করতে চায় না। আপনি দেখতে পান নেক্সট এর ভিতরে আপনি সবকিছুই কি ক্লিয়ার, এখানে ক্লিয়ার কাট সবকিছু দেখতে পাচ্ছেন। সো মোট কথা হচ্ছে এসইউর সুবিধাটাও আমাকে কে দিচ্ছে, রিয়েক্টের যে এসইউর অসুবিধাটা ছিল বা এসইউটা করাটা টাফ ছিল, এই সুবিধাটাও আমাকে নেক্সট.জেএস দিচ্ছে। শুধু ওই যে কিছু ফিচার্স নিয়ে আসলো আর কাজ করে ফেললো বিষয়টা এমন না, ওই ফিচার্সের পাশাপাশি এসইউর কথাও মাথায় রাখছে। এবং স্বাভাবিকভাবেই আমাকে তো ওই যে সার্ভার এবং হচ্ছে ক্লায়েন্টের যেই ক্লায়েন্ট সাইটের যে বিষয়গুলো, এই ফিচার্সগুলোও সে আমাকে দিচ্ছে। সার্ভার সাইড কেন ফার্স্ট এটা নিয়ে তো আমরা কথা বলছি, রাইট? ওকে, সো সার্ভার সাইড কেন ফার্স্ট। এবং আপনি নেক্সট.জেএস এর একটা প্রজেক্ট, বিশেষ করে আপনি যদি এটাতে যদি আসেন এই পেজ.জেএস, এই আপনি যা কিছুই লিখবেন সব কিছু, অর্থাৎ বাই ডিফল্ট ভাবে নেক্সট.জেএস এর কম্পোনেন্ট গুলা এবং পেজ গুলা হয় হচ্ছে সার্ভার সাইটের। কি সাইটের? সার্ভার সাইডের। ওকে, এখন সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইডের মধ্যে কিছু ডিফারেন্স আছে। আপনি সার্ভার সাইডের মধ্যে ইন্টারেক্টিভ বিষয়গুলো করতে পারবেন না। ইন্টারেক্টিভ বিষয়গুলো বলতে যেমন হচ্ছে আমি কোনো একটা জায়গায় ক্লিক করব, ক্লিক করার পরে কোনো একটা জিনিস পপ আপ আমি শো করাবো, বা আমি কোনো একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নিয়ে এটাকে আমি প্রতিনিয়ত ওই হুকস, রিয়েক্টের হুকস ইউজ স্টেটটাকে আমি ব্যবহার করব, বা ইউজ ইফেক্ট দিয়ে আমি ডাটা কি করে নিয়ে আসবো, ফেচ করে নিয়ে আসবো। এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো আপনি সার্ভার কম্পোনেন্টে ব্যবহার করতে পারবেন না। কোথায় ব্যবহার করতে পারবেন না? সার্ভার কম্পোনেন্ট আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। তাহলে এটা একটা বিশাল অসুবিধা হয়ে গেল না? আমরা যদি একটু দেখে আসি যে কি কি জিনিস আপনি করতে পারবেন, কি কি জিনিস করতে পারবেন না, এবং যদি একটু নিচে আসার চেষ্টা করি, এটার একটা লিস্টে ছিল প্রজেক্ট স্ট্রাকচার। এটা তো রবিবার মেবি, তো অমিত সাহেব ভালো বলতে পারবে ওনাদের দশমী কবে। রবিবারে, তাহলে বন্ধ থাকবে রবিবারে, আপনাদের বন্ধ পাচ্ছে না। ওকে, একটু যদি আসার চেষ্টা করি। সমস্যা নাই, দেখে নিন। আমি একটু, ভিডিও তো পাবেনি, আর ভিডিও সবাই পাবেন, যারা আছেন তারা না, সবাই পাবেন, জাস্ট বলছিলাম আর কি। আচ্ছা, এটার লিস্টটা ছিল যে সার্ভার কম্পোনেন্ট আর হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্টের যে বিষয়গুলো, এই যে পাইছি। কম্পারিজন প্যাটার্ন, ওয়েন টু ইউজ সার্ভার টু ক্লায়েন্ট, ডাটা ফেচ। ডাটা ফেচের ক্ষেত্রে কি কম্পোনেন্ট ব্যবহার করবেন? সার্ভার। অ্যাক্সেস ব্যাকএন্ড রিসোর্স, সার্ভার। কিপ সেন্সিটিভ ইনফরমেশন, সার্ভার। ক্লায়েন্ট কম্পোনেন্টে ব্যবহার করব না। ওকে, না করা যাবে কিন্তু করব না। দেখেন এই জিনিসগুলো দেখাই দিছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কোথায় কোন জায়গায় কোনটা ব্যবহার করবেন আর কি। এইখানে খেয়াল করেন, কিপ লার্জ ডিপেন্ডেন্সি অন দ্য সার্ভার অ্যাট ইন্টারেক্টিভ অ্যান্ড ইভেন্ট লিসেনার। এই যে দেখেন ইন্টারেক্টিভ কি, অন ক্লিক, অন চেঞ্জ বা কোনো ইয়া করা, এই জিনিসগুলো সার্ভারে না, কোথায় করতে হবে? ক্লায়েন্টে। ইউজ স্টেট, লাইফ সাইকেল ইভেন্ট। লাইফ সাইকেল ইভেন্ট বলতে ইউজ স্টেট, ইউজ রিডিউসার, ইউজ ইফেক্ট, বাকি হুকস গুলো আছে না, কোথায় ব্যবহার করতে হবে? ক্লায়েন্ট কম্পোনেন্টে। ইউজ ব্রাউজার অনলি এপিআইস, কোথায় ব্যবহার করতে হবে? ক্লায়েন্ট কম্পোনেন্ট। কোনটা কোন জায়গায় করতে হবে ওনারা এই স্ট্রাকচারটাও কি করে দিছে, দিয়ে দিছে। সো বাই ডিফল্ট ভাবে তো একটা আমাদের নেক্সট.জেএস এর যেই কম্পোনেন্টটা আমরা যখন তৈরি করি তখন বাই ডিফল্ট ভাবে থাকে হচ্ছে সার্ভার কম্পোনেন্টে, রাইট? এবং মনে করেন তাহলে যদি সার্ভার কম্পোনেন্টে থাকে, এখন তো আমার ক্লায়েন্ট করতে হবে, তাই না? ক্লায়েন্ট যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট লিখে দিতে হবে। মনে করেন এই হচ্ছে আমার পেজ, আমি আজকে রাউটে যাচ্ছি না, মনে করেন এই আমার একটা পেজ, রাইট? পেজে আসার পরে আমি একটা ইউজ স্টেট নিতে পারি না, বলেন তো স্যাররা? নাম্বার সেট নাম্বার, এখানে বলে দিলাম ইউজ
স্টেট কোন জায়গা থেকে ইনপুট হবে? এটা বিশাল একটা অপরাধ করে ফেললো না, রিয়েক্ট থেকে ইনপুট যে হইলো। কারণ ভাই আপনি নেক্সট.জেএস ব্যবহার করতেছেন, সেটা কার ফ্রেমওয়ার্ক? রিয়েক্টর। সো সবকিছুই আপনি রিয়েক্টর মতো ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট অ্যাপের পরে এসে আমি নাম্বারটাকে প্রিন্ট করতে পারবো না বলেন তো? কারণ এই যে 10, এই 10টা কোথায় থাকবে? নাম্বারে থাকবে। কিন্তু আপনি আসেন, আসলে ইরর খাবেন। দেখতে পাচ্ছেন ইরর? ওকে, ইউ আর ইম্পোর্টিং আ কম্পোনেন্ট দ্যাট needs use state, it only works in a client component। মানে এই যে ইউজ স্টেটটা আমরা একটু আগেই দেখে আসছিলাম, যে আমার যদি ইউজ স্টেট, অন ক্লিক, অন চেঞ্জ, ইউজ ইফেক্ট এমন কোনো যদি ব্যবহার করতে হয়, তাহলে ব্যবহার করতে হবে ক্লায়েন্ট সাইড কম্পোনেন্টে। আমি বলছিলাম যে রিয়েক্টর বাই ডিফল্ট ভাবে এটা কাজ করে হচ্ছে সার্ভার কম্পোনেন্টে। কোন কম্পোনেন্টে? সার্ভার কম্পোনেন্টে। সো এটা তো একটা প্যারা হয়ে গেল না? তাহলে এই কম্পোনেন্টটা আমার কি করতে হবে? ক্লায়েন্ট করে নিতে হবে। এবং ক্লায়েন্ট করার জন্য আপনাকে যা যে কাজটা করতে হবে, আপনার এই যে ফাইলটা, এই যে কম্পোনেন্টটা, এটা টপ লেভেলে যে আপনাকে ইউজ ক্লায়েন্ট লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে? ইউজ ক্লায়েন্ট। এই ইউজ ক্লায়েন্ট আপনি যখন হ্যাঁ এইখানে এসে ইউজ ক্লায়েন্ট যখন বলে দিবেন, তার মানে আপনার এই পেজটা বা এই কম্পোনেন্টটা হয়ে যাবে ক্লায়েন্ট কম্পোনেন্ট। কোন কম্পোনেন্ট হবে? ক্লিয়ার? এখন বলতে পারেন স্যার আমি একটা পেজ নিয়েছি, আমার পেজের মধ্যে বিভিন্ন রকমের কম্পোনেন্ট থাকতে পারে। যেমন যেমন এটাকে যদি আমি আঁকি, এটা মনে করি আমার একটা পেজ, রাইট? এই হচ্ছে আমার একটা পেজ। পেজের টপ লেভেলে থাকে নেবার, মনে করেন থাকলো আমার ব্যানার, তারপরে থাকলো অ্যাবাউট, অ্যাবাউটের ভিতরে আবার পার্ট থাকলো, এটা হলো অমিত সাহেবের ছবি, এটা হচ্ছে তানভীর সাহেবের ছবি, এটা হচ্ছে মনে করেন আশিক সাহেবের ছবি, এটা মনে করেন সাজ্জাদ সাহেবের ছবি, এমন থাকতে পারে না? ওকে, এই পুরো পেজ তো নেক্সট.জেএস এর সবকিছু বাই ডিফল্ট ভাবে হচ্ছে সার্ভার, রাইট? এখন বিষয়টা হচ্ছে আমার যদি কোনো ইন্টারেক্টিভ করার প্রয়োজন হয়, সেটাকে তো আমার ক্লায়েন্ট করে নিতেই হবে, আর কোনো অপশন নাই। তাহলে আমি কি ওই পেজটাকে, যেহেতু আমার কয়েকটা পেজে, যেমন আমার নেববারে আমার ইন্টারেক্টিভের দরকার আছে, কেন নেববারটাকে যখন রেসপন্সিভ হবে তখন আমার ক্লিক করে এই জিনিসগুলোকে বের করে নিয়ে আসতে হবে, লিস্টগুলোকে, রাইট? তাহলে নেববারে যদি ক্লিক করতে হয়, তাহলে নেববারটা আমার হবে কি করতে হবে? ক্লায়েন্ট, রাইট? ওকে, মনে করেন এখন আমার ব্যানারের মধ্যে কোনো কিছু আমার এমন স্লাইডার ব্যবহার করা প্রয়োজন, তাহলেও আমার কি করতে হবে? ক্লায়েন্ট করতে হবে না? ক্লায়েন্ট করতে হবে। কিন্তু মনে করেন অ্যাবাউটে আমার কোনো কিছু প্রয়োজন নাই ইন্টারেক্টিভের, তাহলে এই অ্যাবাউট কম্পোনেন্টটাকে আমি কেন ক্লায়েন্টে কনভার্ট করব? কনভার্ট করার তো কোনো দরকার নাই, কারণ আমরা সার্ভার কম্পোনেন্ট কি, সার্ভার সাইড রেন্ডারিংটা হচ্ছে ফাস্ট। আমি এটাকে হুদাই কেন ক্লায়েন্ট সাইডে কনভার্ট করব? ফুটারে আসেন, মনে করেন ফুটারে ইন্টারেক্টিভ করার কোনো কিছু নাই, তাহলে ফুটারটাকেও আমরা কি করব না? ক্লায়েন্ট সাইটে করব না। আবার আরেকটা কাজ আপনারা সহজভাবে করে দিতে পারেন, যে আমার একটা পেজে, তো এই পেজে তো অনেক ইন্টারেক্টিভ করার প্রয়োজন, খন্ড খন্ড অংশ, তাহলে আমি একেবারে পেজের রুট লেভেলে যে ইউজ ক্লায়েন্ট করে দিই, তাহলে তো পুরোটা ক্লায়েন্ট হয়ে গেল, রাইট? এই কাজটা না, প্রবলেম হবে না। ওই পেজকে কখনো ক্লায়েন্ট করবেন না, কারণ আমাদের যে পেজটা রেন্ডার হবে সেটা সার্ভার সাইডে কি করব? রেন্ডার করব। কিন্তু যেই কম্পোনেন্টের মধ্যে আমার ইন্টারেক্টিভ করার প্রয়োজন, সেইটাকেই যে কি করে আসব? ক্লায়েন্ট করে আসব। ক্লিয়ার? সো মোট কথা হচ্ছে যতবারই আমরা সার্ভার কম্পোনেন্টে রাখবো, কিন্তু ইন্টারেক্টিভের যখনই প্রয়োজন হবে তখন সেটাকে আমরা কি করে ফেলবো? ক্লায়েন্টে করে ফেলবো। এইটার মানে এইটা না যে আমার ওই কম্পোনেন্ট গুলোকে ক্লায়েন্ট করা মানে এইটা না যে আমার পুরো পেজটা কি হয়ে গেছে? ক্লায়েন্ট সাইডে হয়ে গেছে। কারণ আমার মেইনটা কি আছে? সার্ভারে আছে। আমার যেই জায়গাতে প্রয়োজন সেই জায়গাতে জাস্ট কি করছি? ক্লায়েন্ট সাইড করে নিছি। সো মোট কথা সার্ভার সাইডে তো থাকতেছে নাকি? ওকে, সো কোন প্রসেসে আমরা কাজগুলো করব এতটুকুই, আজকে এতটুকু আমি রাখলাম নেক্সট.জেএস এর, এবং পরবর্তী বিষয় দিনগুলোতে এসে রাউটিং এবং বাকি জিনিসগুলো আমরা করব, ঠিক আছে?